নূর আমার প্রথম ভিডিও দেখার পরে আমাকে ফোন দিছিল অনেক রাতে, আমি ঘুমাই পড়ছিলাম, কিন্তু ভুলে রিঙ্গারটা অফ করি নাই। তো ফোন বাজায় ঘুম ভাঙলো, আমার কাছে নূরের নাম্বার সেভ করা নাই, কিন্তু মনিটরে ছবি দেখে ফোনটা ধরলাম। সে আমাকে খুব ভদ্রভাবেই বলল, ছেলে তো খুবই ভদ্র, সে ভদ্রভাবে বলল যে আমরা আপনার ভিডিও দেখি, আমরা দেখতে বলি আমার লোকজনকে আপনার ভিডিও, থ্যাংক ইউ ভেরি মাচ দেখতে বলেন আপনি। তো আমি নিজে খুব গুরুত্ব দিয়ে আপনার আর খালেদ মহিউদ্দিনের ভিডিও দেখে কইল আর কি। তো যাই হোক, দীর্ঘ সময় ধরে প্রায় 50 মিনিট হবে নূর আমাকে কভার চাইলো যে কীভাবে তার কাছে নানাভাবে এই মাসুদ করিম অ্যান্ড গং অ্যাপ্রোচ করছিল, ওই যে সিআইএর এবং হাসিনারে উৎখাতের প্ল্যান করতেছে, সিআইএ করে নাকি। হ্যাঁ, তো এইটা নিয়ে, এই ঘটনা নিয়ে নূর মানে মাসুদ করিম নিয়া নূর অনেক রাজনৈতিক মুরব্বীর সাথে আলাপ করছে, যেমন মান্না ভাইয়ের সাথে আলাপ করছে, জেনারেল ইব্রাহিমের সাথে আলাপ করছে। তো নূরকে নাকি সবাই সতর্ক করছে ইত্যাদি ইত্যাদি এই সমস্ত। এমনকি মাসুদ করিমের হাতে তুই লম্বা, নূর কইল যে নূরের দলের খুব উঁচু লেভেলের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের আলাপও নাকি মাসুদের কাছে চলে যেত, তারপরে মাসুদ নাকি ফোন করে আবার নূরের থ্রেট করছিল। তো যাই হোক, তো এইসব কথার মধ্যে একবার নূর কইল যে এই যে সোকল্ড সিআইএ মাসুদ করিমের চাপাচাপিতে নূর বলছিল যে আমাকে এই যে মিলার ছিল না আগের বার অ্যাম্বাসাডার, আমেরিকান অ্যাম্বাসাডার, ওর লগে একটা চা খাওয়ার দাওয়াত দেন, সে বলুক যে আপনি সিআইএ, তাইলে আপনার লগে আলাপ করব। তো আমি এই পর্যন্ত শুনে আর নূরকে বললাম যে আপনার কি মনে হয় যে মিলার আপনার কবে যে ও আসলে সিআইএ, হ্যাঁ আপনি কাজ করতে পারেন ওর সাথে, হ্যাঁ এটা কবে, জিন্দেগিতে কবে না। এইভাবে তো রাষ্ট্রগুলো কাজ করে না, এভাবে এমবেসিও কাজ করে না, এভাবে সিআইএও কাজ করে না। হ্যাঁ, তো আমি নূরকে কইলাম যে আপনি তো মোসাদের মেহেদি সাফাদির লগে দেখা করছিলেন, মিটিং করছিলেন, কেন? তো আপনি তো কোনো অবস্থাতে একজন ইসরায়েলের এজেন্টের সাথে দেখা করতে পারেন না, এটা তো বাংলাদেশের স্বার্থবিরোধী। সে তো যাইরা অস্বীকার করলো, এই ছবিটা এডিটেড কিনা তা কিন্তু এই যে এইখানে ফ্রান্সে ফরেন্সিক করানো যায়। আমি কইলাম আচ্ছা মানলাম যে ছবিটা যে ছড়াইছে এটা এডিটেড, কিন্তু আপনি তো নিজের মুখে বলছেন যে আপনি মেহেদির সাথে দেখা করছেন। এই যে শুনেন আপনি কি বলছেন নিজের মুখে। মেহেদি এন্ড সাফাদির সাথে আমার মিটিং হয়েছে, আমার বৈঠক হয়েছে, আমার কথা হয়েছে, আমার আলোচনা হয়েছে, তো তাতে কি হয়েছে? এরপরে আপনি ওই যে নিজেই শিপনের সাথে, শিপন বড়ুয়া মানে তার এক মাল আর কি, হ্যাঁ, তো যাই হোক অখণ্ড ভারতের জন্য কাজ করে আর কি, তো ওর সাথে কি আলাপ করছেন শুনেন। এবার সে কি কোনো হতে মানে ইনফ্লুয়েন্সিয়াল লোক কিনা মেহেদি? হ্যাঁ, উনি তো ইসরায়েলের নেতা মেহেদি সাফাদি, লিকুন পার্টির লিডার। আমাকে ওই দুইজন বলছে যে চাইলে তার সাথে মিট করে দিতে পারে। শুনেন, আমি আপনাকে যেটা বলি মনোযোগ সহকারে শুনেন। মিটিং এ ছিলেন কতক্ষণ আপনি মেহেদির সাথে? 40-45 মিনিট। আচ্ছা শুনেন, ওর বস হচ্ছে ড্যানিয়েল কাটাজ। ড্যানিয়েল কাটাজের সাথে ছাড়া ও কোনো কাজ করবে না, এবং ড্যানিয়েল কাটাজকে ও সরাসরি মানে ইম্পর্টেন্ট মানে সিরিয়াস ইস্যু ছাড়া কখনো ফোন দেয় না। উনি খুব সিনিয়র একজন কর্মকর্তা। ওই ছবি তুলে নেয় মেহেদির সাথে, একটা বোধহয় তোলা হয়েছিল আমাদের। হ্যাঁ, ওইটা আমাকে দিবেন, ওইটা আমি ড্যানিয়েলকে পাঠাবো। ড্যানিয়েলকে আপনার নাম্বার দিব, আমি বলবো যে আমাদের লোক, ঠিক আছে? ড্যানিয়েল আপনার সাথে ফোন দিবে। কি করেছে? আপনি মালয়েশিয়া আসলে আমি এটা আপনাকে বলবো। নাম্বার সাথে এখন বলেন না, আপনি তো না, শুরুতে তো ডকুমেন্টস তো অনলি আপনাকে দেবো, সেটা কিভাবে হবে? সুতরাং আপনি বিশ্বাসের ঘাতকতা করেছেন। আমি আপনাকে দেখিনি যে আপনার সাথে বিশ্বাসের মর্যাদা তো রাখতে হবে। আপনি বলেন তো ভাই আসলে আপনি ডকুমেন্টস কাকে পাঠাইছেন? তো নূর আমার হোয়াটসঅ্যাপের ইয়েতে কইলো যে আমি ওর হোয়াটসঅ্যাপে পাঠাইছিলাম এই ক্লিপটা, তো আমার হোয়াটসঅ্যাপের ইয়েতে কইলো যে এটা এডিটেড। আচ্ছা মানলাম এডিটেড, কিন্তু আপনি নিজে যেটা বলছেন যে মেহেদির সাথে দেখা করছেন সেটা তো এডিটেড বলে দাবি করেন নাই, তাই না? আবার শোনেন আর একটা জিনিস, আপনি নিজে কইতেছেন যে মোসাদের লগে এমন মিটিংয়ের সুযোগ হইলে আপনি লুফে নিতেন। শুনেন, এখানে কারোর সাথে আমার ওই ভাবে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার লোকের সাথে মিটিং হয় নাই, তবে যদি হওয়ার সুযোগ থাকতে আমি সেটা লুফে নিতাম। তার মানে আপনার তো মোসাদের সাথে মিটিং করার কোনো নৈতিক বা আইনগত বাধা নাই বলে স্বীকার করছেন, তাই না? এবং এটা বলছেন যে আপনি করেন নাই মিটিং, কিন্তু করার সুযোগ পাইলে আপনি সুযোগ ছাড়তেন না, তাই না? আর সিরিয়াস? হ্যাঁ নূর, আপনি জাতীয় পর্যায়ে রাজনীতি করতেছেন, আপনার সাথে তো কথা বলবেন আর কেউ কিছুদিন পরে, আপনার নামই হয়ে যাবে যে মোসাদ নূর। আপনি কখন কোথায় কি বলেন তার কোনো ঠিকই নাই। আজ দেখলাম ডয়েসে বেলেত কইতেছেন হাসিনা ক্ষমতাচ্যুত করতে হইলে ষড়যন্ত্র করবেন, তাতে নাকি আপনার কোনো অসুবিধা নাই।
আপনি ষড়যন্ত্র করতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যে ব্যবহৃত হইবেন যার তার হাতে, তার অপশন আপনি নিজেই দিয়ে দিতেছেন। কিন্তু আমরা সরকারি দল না, প্রধান বিরোধী দল না, কাজী সেই ধরনের ষড়যন্ত্র করার মতো অবস্থায় কিংবা আসলে সক্ষমতা আমাদের নেই। এই সরকার পতনের জন্য যা করার দরকার তাই করতাম যদি আমার সেই ম্যান পাওয়ার, মানি পাওয়ার থাকতো। ওকে, এই সরকার পতনের জন্য চাইলে আপনি ষড়যন্ত্র করতে পারতেন। ফ্যান্টাস্টিক। আমরা একটু এই সরকার যা করার তাই করতাম। আপনার যেহেতু মোসাদের সাথে মিটিং এর আপত্তি নাই, তো আপনি আদৌ মিটিং করছেন নাকি করেন নাই সেটা তো অপ্রাসঙ্গিক, তাই না? ডাকলে আপনি করতেন, এখনো ডাকলে আপনি যাইবেন, তাই না? তো নূর, আপনারে আমি হোয়াটসঅ্যাপে এই কয়েকটা প্রশ্ন জানতে চাই, মেসেজ দিছিলাম। আপনি বলছেন আপনি মিটিংয়ে আছেন, তো সেই মিটিং 2 দিন পরে শেষ হইল। তো নূর 2 দিন লাগছে আপনার মিটিং শেষ হইতে। তো তারপরে আপনি জানাইলেন লিখা যে রেজা কিবরিয়া আপনাকে মেলা প্যারার মধ্যে রাখছে, তাই এই সময় যেন আমি সমালোচনা না করি, দলটারে যেন আমি গুছানোর জন্য হেল্প করি আর কি। তো আমি কইলাম যে আমার প্রশ্নগুলোর জবাব কি? তো নূর কইল যে তার নিরাপত্তার সমস্যা আছে, তাই এখন সে জবাব দিবে না, 15 দিন পরে দেবে। তার মানে অন্য সব জায়গায় যে সিস্টেমে চাপা মারে, সে একই সিস্টেমে আমার কাছে চাপা মেয়েরা পার হয়ে যাবে এটা ভাবছিল। আমি কি ভালসুন নূর? বগুড়ার ভাষাত কথা কইতো, তাই আমারে ভালসুন মনে হয়, হ্যাঁ, বোকা মনে হয়। আপনি যে এগুলো করতেছেন, এগুলো কইরা যে কি কি সূক্ষ্ম সূক্ষ্ম সমস্যার জন্ম দিতেছেন, দেখেন দেখেন। Games in Qatar, that was the first time came to our attention, and our intelligence sources were interested about this thing, and they were able to get some photos. He was meeting with Safadi about this issue, and there was other meeting took place, I think, in Dubai, in Qatar, in India. If he deny it, it's good enough for me. As a Palestinian, it's good enough. But is that good enough for the government of Bangladesh, for the security forces of Bangladesh? আপনারা এটা দেখছেন না যে ফিলিস্তিনি রাষ্ট্রদূত কইছে যে নূর 3টা মিটিং করেছে ওই যে মোসাদের সাথে। তো ফিলিস্তিনি ভাইয়া, আমি আপনারে কই আর কি, আপনি বিবৃতি যেটা দিচ্ছেন এটা কন্টেন্ট সঠিক না বেঠিক আমি জানি না, হ্যাঁ, এটা নূর কইতে পারবে। কিন্তু সঠিকও যদি হয় তাহলে এই কথা বলার কূটনৈতিক অধিকার কিন্তু আপনার নাই। হ্যাঁ, মানে নূরের সাথে আমরা বুঝে নেব কি করব, কিন্তু আপনি বলবেন না এটার মধ্যে। এটা আমাদের সংসারের আভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে আপনি কথাবার্তা বলেন কেন? এ বালের কূটনীতি শিখছেন ভাইজান, হ্যাঁ, এটা কিন্তু হইতে দেব না আমরা। হ্যাঁ, আপনি বলছেন যে ইসরায়েলি পয়সা খাইছে বললেন নূরের দ্বারা নেতৃত্ব দেওয়া সম্ভব না। হ্যাঁ, আপনার নিজের দেশ, আপনার নিজের সরকার, প্যালেস্টাইন অথরিটি ইসরায়েলের কাছে টাকা নেয় নাই। এই যে দেখেন দেখেন, তো আপনার তো তাইলে আপনার তো রাষ্ট্রেরই তাইলে অথরিটি থাকে না। তো আপনার কি ধারণা যে আপনাদের এই সমর্থন করা, এই যে আপনাদের রাজনৈতিক সংগ্রামে সমর্থন করা আমাদের কেবল নৈতিক না, ধর্মীয় দায়িত্ব? হ্যাঁ, তো এই যে রোহিঙ্গা যে গণহত্যা হইল, তো আপনার দেশ কি বিবৃতি দিছিল? কয়টা বিবৃতি দিছিলেন? হ্যাঁ, কেন রোহিঙ্গারা কালা মুসলমান তাই? হ্যাঁ, সৌদি আরব যে ইসরায়েলের সাথে সম্পর্ক করার প্রচেষ্টা করতেছে সেটার ব্যাপারে কিছু বলছেন? কখনো বলেন নাই। তো আওয়াজ নিচে ভাইজান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন না। এটা শুধু ইন্ডিয়ান অ্যাম্বাসাডারের জন্য নিষিদ্ধ না, ফিলিস্তিনের অ্যাম্বাসাডারের জন্যও নিষিদ্ধ। তো এই যে নূর দেখেন, এই যে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের এসব বলার মৌকা তো আপনি করে দিচ্ছেন, তাই না? আচ্ছা আসেন আসলে দেখি নূরের সাথে মেহেদী সাফাদির মিটিংটা আসলেই হয়েছিল কিনা। এই যে ছবিটা ভাইরাল হয়েছিল সেটা নিয়ে কদরুদ্দিন শিশির একটা স্ট্যাটাস দিছিল। কদরুদ্দিন শিশির কে? যারা চিনেন না ওনাদের তাদের বলি, তিনি বাংলাদেশের ফ্যাক্ট চেকের পায়োনিয়ার, বাংলাদেশের একজন খুবই ব্রাইট তরুণ সাংবাদিক। ফ্যাক্ট চেকিংই তার পেশা এবং সে এখন এএফপিতে কাজ করে ফ্যাক্ট চেকিং এডিটর হিসাবে। এএফপি একটা অতি বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সে বলছে যে ছবিটা সত্য, ফেক না, সেটা সে তার নিজস্ব সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছে। শুধু আমি কেন, দুনিয়ার যে কোনো মানুষের কাছে শিশিরের একটা এহেন স্ট্যাটাসের মূল্য নূর আপনার কথার চাইতে দামি। আমি তারপরে নিজে ডাবল নিশ্চিত হওয়ার জন্যে আপনার সাথে যারা গেছিল না ওই মিটিংয়ের সময়, আপনারা নিয়ে গেছিল গাড়ি চালায়, তাদের খোঁজ করি, খোদা তালা ওনাদের মিলাও দেন। আপনার বয়স কম, আমার অর্ধেকেরও কম, তো এই বয়সে তো স্মৃতিশক্তি এত দুর্বল হওয়ার কথা না। আপনাকে মনে করাই দিই কী হয়েছিল। 28 ডিসেম্বর 2022 দুপুর 2টার সময় দুবাই সান অ্যান্ড স্যান্ড হোটেল থেকে 7 জনের একটা টিম 2টা গাড়ি নিয়ে দুবাই স্পোর্টস সিটির
সিটি সেন্টারের মার্কেটের বাইরে পার্কিংয়ে গাড়ি পার্ক করে। আপনি 7 জনের মধ্যে থেকে 2 জনকে বেছে নেন, বেছে নিয়ে সিটি সেন্টারের ভিতরে প্রবেশ করেন, বাকি 5 জন অন্য কাজকর্ম করে। তো যাদেরকে নিয়ে গেছিলেন তারা আপনাকে জিজ্ঞেস করে যখন যে এখানে কিসে প্রোগ্রাম, আপনি উত্তর দিছিলেন ব্যক্তিগত প্রোগ্রাম। এটার কথা কিন্তু আপনি কাউরে বলেন নাই, আপনার কমরেডদেরকে, আপনার সহকর্মীদেরকে, সহযোদ্ধাদেরকে কাউকে বলেন নাই। আমি আর বিস্তারিত গেলাম না, আমার কাছে স্টেটমেন্ট আছে। দেশে মানুষের কথা বাদ দেন নূর, আপনি বাদই দেন, আপনি তো তাদের রামছাগল বলে মনে করেন, যা খুশি তাই বলে দিবেন। হ্যাঁ, এই যে 7 জন আপনার সাথে গেছিল, তাই না, এরা তো জানে আপনি মিথ্যা কথা বলতেছেন, তাই না? লিডারশিপ মানে বুঝেন নূর? নেতৃত্ব কাকে বলে ডিফাইন করতে পারবেন? লিডারশিপ কি আমি বলে দিই, আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীরা আছে, ওদেরও কাজে লাগবে। লিডার হচ্ছে সেই যার উইলিং ফলোয়ার আছে, মানে স্বেচ্ছায় মানুষ যাকে অনুসরণ করে, সেই নেতা। আপনি লিডারশিপের এই স্ট্যান্ডার্ড আপনার অনুসারীদের সামনে উপস্থাপন করতেছেন, কাঁচা মিছা কথা বলবেন। সি নূর, সি। লিডারের ভেরি হাই লেভেল অফ ইন্টিগ্রিটি থাকতে হয়। আপনি মৃত্যুর মুখে দাঁড়ায় আপনার নীতির সাথে আপোষ করবেন না, আপনাকে কেন মানুষ অনুসরণ করবে? এটা ধরা পড়ছেন, ভুল হইতেই পারে, আমরা তো বলি ভুল হইতে পারে, আপনারও ভুল হইতে পারে, হবে আপনার আরও অনেক ভুল হবে, কিন্তু আপনি ধরা পড়ার পরে ভুল স্বীকার করার বদলে আপনি ক্রমাগত মিথ্যা কথা বলে যাইতেছেন। এটা খুবই হতাশাজনক। রাজনীতি শব্দটার মধ্যে নীতি বিষয়টা আছে, নীতি বাদ গেলে ওইটার রাজনীতি থাকে না। আপনার একটা প্রিন্সিপাল পজিশন এটা থাকতে হবে, নীতির পজিশন থাকতে হবে। মানুষ যে তার সব সম্ভাবনাকে এইভাবে ধ্বংস করে ফেলে, এটা আপনাকে না দেখলে বোঝা যেত না। কত মানুষ আপনাকে পছন্দ করত, ভালোবাসত, সমর্থন করত, কত মানুষ, আপনি সেটাকে পায়ে ঠেলে দিলেন এইভাবে। হাসিনাকে উৎখাত করে আপনি কি বদলাবেন? হাসিনার মতো একজন প্যাথোলজিক্যাল লায়ারের বদলে আপনার মতো একজন পেটি লায়ার, পেটি মিথ্যাবাদীকে মাথায় তুলবে জনগণ? আমার ক্ষুদ্র ভ্রাতার ভগ্নীদের বলি, আমরা আমাদের ব্যর্থতা নিয়ে খুব পেরেশানিতে থাকি, তাই না? মোটিভেশনাল লিডার বলে যে ব্যর্থ হইলে কিভাবে আমাদের ভেঙ্গে পড়া চলবে না, তাই না? হ্যাঁ, কিন্তু একটা জিনিস বলি, ব্যর্থতা সবার জীবনে থাকে, সবার। এই দুনিয়ায় যত জিন্দা মানুষ আছে, জেতা মানুষ আছে, এই দুনিয়ায় যারা কাল কাটাইছে, তাদের সবার জীবনে ব্যর্থতা আছে, ছিল। এই ব্যর্থতা আমরা সামলাবার লাগা আমরা কন্ডিশন, মানে আমাদের একটা স্কিল আছে, কিন্তু সাকসেস ম্যানেজ করাটা গুরুত্বপূর্ণ। কারণ ব্যর্থতা যত আসে, সাকসেস সেই পরিমাণে আসে না, সাকসেস অল্প আসে। দুনিয়াতে খুব সাকসেসফুল মানুষের সংখ্যা কম। নূর আপনার কম বয়সে একটা বিশাল বড় সাফল্য পেয়েছিলেন। এরকম সাফল্য আসতে মানুষের অনেক একটা পুরো জীবন চলে যায়। আপনাকে কত কম বয়সে দেশ জোড়া পরিচিতি দিছিল, আপনি এই সাফল্যটা ম্যানেজ করতে পারলেন না। আফসোস। যদি আপনি জনগণের রাজনীতি করেন, তাইলে আপনার 2টা কোয়ালিটি থাকতে হবে, মাথায় রেখেন। আপনি আপনার শত্রুর সাথে হবেন ভয়ানক, কিন্তু জনতার কাছে হবেন মাটির মানুষ, অবনত। ইংরেজিতে বলে হিউমিলিটি। জনতা তার নেতাকে শত্রুর সাথে মাথা উঁচু করে লড়াইলত দেখতে চায়, কারণ জনতা এটা দেখতে চায় তার নেতা দুর্বল না, ভীরু না, তার নেতা শক্তিমান, তার বাহুতে শক্তি আছে। এমনকি আপনাকে ফিজিক্যালি ফিট হইতে হবে, আপনার শরীর দেখে যেন আপনার বাহুতে যে শক্তি আছে আপনার অনুসারীরা যেন দেখতে পায়, আপনার অনুসারীরা যেন দেখতে পায় আমার নেতা শক্তিমান কিন্তু মাটির মানুষ আমাদের সামনে, ডাউন টু আর্থ ইংরেজিতে কয়। 2টা কিন্তু খুবই কন্ট্রাস্ট কোয়ালিটি, সেজন্য লিডার বা নেতা খুঁজে পাওয়া দুর্লভ। মানুষকে এই কন্ট্রাস্টটা আকর্ষিত করে। আপনি দেখেন খোদা তাআলা, তিনি শুধু সর্বশক্তিমানই নন, তিনি অসীম দয়ালু, রহমানুর রহিম। খোদা তাআলার যে সমস্ত গুণবাচক নাম আছে তার মধ্যে কয়বার আসিছে দয়াময়তা, করুণাময়তা নিয়া। তো ধরেন বাপে হাউস করে নাম রাখিল যে আব্দুল আহাদ, মানে পরম করুণাময়ের বান্দা, অথবা আব্দুল ওয়াহেদ, মানে অসীম দয়ালুর বান্দা। আর এই আব্দুল ওয়াহেদ বা আব্দুল আহাদের মধ্যে দয়ার গোষ্ঠী নাই, ক্যাঙ্কা হবি তাহলে বোঝা গেছে লিডারের ক্যাঙ্কা হওয়া লাগবি। আর নূর, আপনি বুঝবার পারছেন আপনি কোনটি ভুল করিচ্ছেন বারবার কইরা? হ্যাঁ, এবার আসেন একটু রেজা কিবরিয়া নিয়ে কথা বলি। হ্যাঁ, উনি বলছেন যে উনার মার্সিডিজ আছে, উনি মার্সিডিজে চড়েন, উনি নাকি এক্সিকিউটিভ ক্লাসে চড়েন না, বিমানে ফার্স্ট ক্লাসে চড়েন। হ্যাঁ, তো ভাইজান আপনার মাথা মোথা ঠিক আছে তো? এই মানসিকতা নিয়ে আপনি রাজনীতি করতে আসছেন বাংলাদেশে? আপনি তো দুনিয়ার কোথাও রাজনীতি করতে পারবেন না এই মানসিকতা নিয়ে। আমি যে এলিটের গোষ্ঠী কিলাই, সে এলিটের বাপ তো আপনি।
তো ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে তো বেশি কার্বন নিঃসরণ করছেন অন্যদের চাইতে, অনেক বেশি বৈশ্বিক উষ্ণতা বাড়াইছেন। আমি যদি এলিটিজমের কথায় যদি আপনারে বলি, আপনি তো স্বার্থপর মানুষ, আবার সেটারে গর্ব কইরা করছেন। হ্যাঁ, এটা গর্ব করার বিষয়। আপনি তো পশ্চিমে থাকছেন, চাকরি বাকরি করছেন, অনেক মেলা বড় চাকরি বাকরি করছেন। পশ্চিমে এভাবে কথা বলতেন নাকি বাংলাদেশের নাগরিকদের সাথে এভাবে কথা বলতে হয়? উনার আবার কেউ কেউ মাথায় তুলছিল, কিন্তু উনার আবার পাবলিক রিলেশনস অফিসার আছে কিন্তু একজন, হ্যাঁ, যে মনে করে যে সে প্রাইম মিনিস্টার হওয়ার যোগ্য আর কি, প্রাইম মিনিস্টার ম্যাটেরিয়াল। এই যে শুনেন সে কি বলে। আমি মনে করি যে বাংলাদেশের এখন অপোজিশন ফিগারদের মধ্যে রেজা কিবরিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য, সত্যি কথা যেটা। তো সে আমারে কইছিল যে পুটকি চালাক, শারমেয় মানে জানেন তো কুকুর। হ্যাঁ, এইটা বলে সে বলছিল যে আমি নাকি আন্তর্জাতিক রাজনীতির কিছুই বুঝি না। আমার বোঝার দরকার নাই তো, তুই বুঝিস, হ্যাঁ, মেলা কিছু। হ্যাঁ, তো এটা বুঝিস না যে এটা প্রাইম মিনিস্টার কে, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারবে না। হ্যাঁ, এটা বুঝিস না? আমি তো বুঝি না, আমি তো জানি, আমি তো কিছু, আমি তো মূর্খ মানুষ, আমার তো লেখাপড়া নাই, আমি মূর্খ মানুষ, আমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নাই এই ইউটিউবার হওয়া ছাড়া। তো তুই তো জানিস সব কিছু, তুই ধরবার পারিস নি কাজ, এটা ভাল শুন। মানে এলিট হইলে সব পারবে সে। হ্যাঁ, অক্সফোর্ডে পড়িছে তো প্রাইম মিনিস্টার তো হবারই পারবে, এলিট ছাড়া কেউ প্রাইম মিনিস্টার হবার পারে নাকি? হ্যাঁ, আজ আবার নূরের প্রসঙ্গে আসি। হ্যাঁ, আমি এটা নূরেই বলতেছি, কারণ আমি কি বলতেছি সেটা আপনি জানেন। আপনারা যখন কোটা সংস্কার আন্দোলন করলেন, তারপরে আপনারা কেন বিদেশিদের কাছে, আমি আরও স্পেসিফিক করে বলি, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের থেকে টাকা নিলেন কেন? অস্বীকার করবেন কিনা জানি না, অস্বীকার করলে বিপদে পড়বেন, কারণ আমি অন্য কারোর কাছ থেকে শুনিনি, আমি এটা নিজে দেখছি। এটা আমি বাই চান্স দেখে ফেলাইছি। হ্যাঁ, যাগারও টাকা নিয়েছেন তাদের সাথে আমিও কাম করছি। হ্যাঁ, আমরাও তো ছাত্র রাজনীতি করছি রে ভাই, মাইরও খাইছি, জেলও গেছি, কখনো তো বিদেশিদের কাছ থেকে টাকা নিতে হয় নাই। তো আপনারা যে এইরকম আর কার কাছ থেকে টাকা নিতে পারেন সেটা তো খুবই সম্ভব। আপনি বাংলাদেশের রাজনীতি করলে বিদেশিদের টাকা নিতে পারবেন না, সোজা হিসাব। বিদেশিদের টাকায় দেশের রাজনীতি হয় না। আপনি রাইট পলিটিক্স পার্সু করলে আপনার রাজনৈতিক কর্মসূচির জন্য কখনোই টাকার অভাব হবে না, এটা মাথায় রাখবেন। আপনার তো রাজনীতি দাঁড়ায় নাই ভাই, আপনি টাকার পিছনে দৌড়াচ্ছেন। আপনি এখনই হাসিনারে উৎখাত করে দেবেন, এই আকাঙ্ক্ষা কেমনি করেন? রাজনীতি দাঁড় করান। রাজনীতি কি যে জিনিসটা বুঝেন নাই আপনারা। ফ্যাসিবাদী শাসন বলে হাসিনারে 2টা গালি দিলে আর 3টা স্লোগান দিলে এটা রাজনীতি হয়ে ওঠে না। আমি বলে আপনাদের ভবিষ্যৎ দেখতে পারছি। হ্যাঁ, আপনাদের কিন্তু খুঁড়ায় হাঁটা শুরু হবে এখন। হ্যাঁ, যদি এখনো সংশোধন না হন, সংশোধন হইলে আপনারা উঠে দাঁড়াইতে পারবেন, আদারওয়াইজ উঠে দাঁড়াইতে পারবেন না কখনো। বাংলাদেশের মানুষ অনেক কিছু মাফ করবে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার লোকের সাথে লতকালতকেও মাফ করে দিবে। কিন্তু পাবলিকে যদি আবিষ্কার করে কখনো যে আপনি মিছা কথা বলছিলেন পাবলিককে, তাহলে কলে সব শেষ, সব জয় বাংলা হয়ে যাবে। হ্যাঁ, মাথায় রেখেন।